ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর অর্থাৎ ধারক কাকে বলে, ধারকত্ব কাকে বলে, কোনো একটা বস্তুর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা বলবো যে ক্যাপাসিটর, যাকে বাংলায় আমরা বলছি ধারক। তো ক্যাপাসিটর কাদের বলে? এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, কন্ডাক্টর 1 অ্যান্ড কন্ডাক্টর 2। এবার কোনো একটা পরিবাহীকে যদি আমি কিছু পরিমাণ চার্জ দিয়ে দিই, তাহলে এর মধ্যে এই চার্জগুলো কি করবে? এর সারফেসের উপর ছড়িয়ে যাবে না? তাহলে এই চার্জগুলো কি করবে? এর চারিদিকে ছড়িয়ে পড়বে। এর ফলে হবে কি, এর পাশে যে কন্ডাক্টর 2 যে কন্ডাক্টরটি আছে, এই কন্ডাক্টরের মধ্যে কিন্তু যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই পজিটিভ চার্জের জন্য তারা কিন্তু এর সারফেসে কিন্তু ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, এই সারফেসে এসে কিন্তু স্টোর হবে। বুঝতে পারছো? তার মানে কোনো একটা কন্ডাক্টরকে যদি আমি এক্সটার্নাল চার্জ দিই, তাহলে সে কি করবে? পাশের কোনো একটা কন্ডাক্টরে ইনডিউস চার্জ তৈরি করবে। কন্ডাক্টরে যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল, এর যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল, এদেরকে কিন্তু এ অ্যাট্রাক্ট করে নেবে। বুঝতে পারছো? এবার এর যদি এই প্রান্তটিকে যদি আমি গ্রাউন্ড করে দেই, এই প্রান্তটিকে যদি আমি গ্রাউন্ড করে দেই, সঙ্গে সঙ্গে কি হবে? এর এদিকে নেগেটিভ চার্জ হওয়ার জন্য এর উল্টো দিকে পজিটিভ চার্জ তৈরি হবে না? এদিকেও তাহলে পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে যখন আমি এই সাইডটা গ্রাউন্ড করে দেবো, এই পজিটিভ চার্জগুলো সব কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে। তখন কিন্তু এই কন্ডাক্টরের মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ স্টোর হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে এর মধ্যে পজিটিভ চার্জ দেওয়ার জন্য অন্য একটা কন্ডাক্টরে কিন্তু নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে। এই যে বিষয়টা, তাহলে এর মাধ্যমে আমি কি করতে পারি? কোনো আধান বা চার্জকে ধরে রাখতে পারি না? তার মানে ক্যাপাসিটর কি করে? কিছু চার্জ ধরে রাখতে পারে। এবার এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর কিন্তু বিভিন্ন রকম হতে পারে। দেখো, এটা কিন্তু পেপার ক্যাপাসিটর হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 ব্লক ক্যাপাসিটর হতে পারে। নাম্বার 3 ভ্যারিয়েবল এয়ার ক্যাপাসিটর হতে পারে, ভ্যারিয়েবল ক্যাপাসিটর হতে পারে, তাই না? তাহলে এই ক্যাপাসিটর কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এবার দেখো, পরিবাহী পদার্থকে যদি আমি কিছু পরিমাণ চার্জ দিই, তাহলে তার মানে এই চার্জগুলো কি করবে? এর আশেপাশে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে না? তাহলে দেখো, এই চার্জগুলো কি করবে? এর আশেপাশে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বলছি ই। তার মানে এই কন্ডাক্টরে তুমি যত পরিমাণ চার্জ দেবে, এর কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তাই না? তার মানে এই কন্ডাক্টরে যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু কিউ। এবার তাহলে এর যদি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, তাহলে এই 2 নম্বর কন্ডাক্টর থেকে 1 নম্বর কন্ডাক্টরে যদি আমাকে ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসতে হয়, যদি আমাকে একটা একক ধনাত্মক আধান এখান থেকে এখানে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটা হচ্ছে তার পোটেনশিয়াল। তার মানে এখানে পোটেনশিয়াল ভি প্রপোর্শনাল টু কিন্তু কিউ। তার মানে কি, যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাকে ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা বেশি করতে হবে। সেক্ষেত্রে এই পোটেনশিয়ালটা কিন্তু হয়ে যাবে ভি প্রপোর্শনাল টু কিউ। তাহলে তাহলে এই দুটোর মধ্যে, তাহলে কন্ডাক্টর 1 আর কন্ডাক্টর 2 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি আমরা ভি বলি, এটা কি হবে? V1 মাইনাস V2। তার মানে কি, আমি একে যে আমি যে চার্জটা দিয়েছি, এই চার্জ দেওয়ার জন্য এতে যদি V1 পোটেনশিয়াল যদি স্টোর হয়, আর এটাকে আমি যদি ধরলাম V2 পোটেনশিয়াল, তার মানে কি এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে যায়? V2 মাইনাস V1। বুঝতে পারছো? এই দুটো পরিবাহীর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা এর মধ্যে যে বিভব প্রভেদ, এই বিভব প্রভেদটা ইজ প্রপোর্শনাল টু কিউ। মানে এর মধ্যে আমি যত পরিমাণ চার্জ দেবো, তার উপর ডিপেন্ড করবে কিন্তু তার বিভবটা কত হবে, মানে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কত হবে। সবকিছু কিন্তু এই চার্জের সঙ্গে প্রপোর্শনাল, এই কিউ চার্জের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমরা কি বলতে পারি? এদের যদি আমি রেশিও বের করি, রেশিওটা কি হবে? কিউ বাই ভি, এটা একটা কনস্ট্যান্ট হবে না? কনস্ট্যান্ট সি। তাহলে কিউ বাই ভি মানে এই যে রেশিওটা, এই রেশিওটাকে কিন্তু আমরা বলছি, এটা একটা কনস্ট্যান্ট, একে আমরা বলছি কিন্তু ক্যাপাসিটেন্স। ক্লিয়ার? তাহলে এই কিউ অ্যান্ড ভি এর যে রেশিও, এটাকে কিন্তু বলা হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, বাংলা যাকে আমরা বলছি ধারকত্ব। তাহলে এই যে ক্যাপাসিটেন্স, যেটা আমি বলছি যে কিউ অ্যান্ড ভি এর যে রেশিও, এটাকে আমরা বলছি ক্যাপাসিটেন্স। এই ক্যাপাসিটেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে আমরা দেখবো যে ক্যাপাসিটেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি, ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি। মানে এটা কিন্তু এই ক্যাপাসিটেন্স সিটা কিন্তু এই কিউ অ্যান্ড ভি কোনোটার উপরই ডিপেন্ড করছে না। কিউ মানে হচ্ছে চার্জ, ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। নাম্বার 2, কারণ কি এটা একটা কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্স সি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কার কার উপর ডিপেন্ড করে? এ কিন্তু ডিপেন্ড করছে যে জিওমেট্রিক্যাল কনফিগারেশন অফ দ্য কন্ডাক্টর, তাই না? যেমন আমরা যে কন্ডাক্টরটা ব্যবহার করছি, তার যে জিওমেট্রিক্যাল কনফিগারেশন, অর্থাৎ এর শেপ, সাইজ, এরিয়া অ্যান্ড সেপারেশন,
ক্লিয়ার? এই বিষয়গুলোর উপর কিন্তু এ ডিপেন্ড করছে। তাহলে জিওমেট্রিক্যাল শেপের উপর তো ডিপেন্ড করছে, আরও একটা জিনিস যেটার উপর এই ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে তোমার নেচার অফ দ্য ডাইইলেকট্রিক। সেটা হচ্ছে তোমার নেচার অফ দ্য ডাইইলেকট্রিক। বোঝা গেল? তার মানে ক্যাপাসিটর আমরা কাকে বলবো? তাহলে ক্যাপাসিটর হচ্ছে একটা সিস্টেম, দুটো কন্ডাক্টরের একটা সিস্টেম, ঠিক আছে, যেটা কিন্তু একটা কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে থাকবে। সেটা এয়ারও হতে পারে, সেটা নন কন্ডাক্টিভ কোনো একটা ম্যাটেরিয়াল হতে পারে। তাহলে ক্যাপাসিটর আমরা কাকে বলবো? ইট ইজ আ সিস্টেম অফ টু কন্ডাক্টরস সেপারেটেড বাই অ্যান ইনসুলেট। বোঝা গেল? তার মানে আমরা ক্যাপাসিটর কাকে বলবো? ক্যাপাসিটর দুটো কন্ডাক্টরের একটা সিস্টেম, যেটা একটা ইনসুলেটর বা কোনো একটা ইনসুলেটিং মিডিয়ামের মাধ্যমে সেটা কিন্তু সেপারেটেড থাকবে, সেটা কিন্তু কানেক্টেড থাকলে হবে না, এদের মধ্যে একটা নির্দিষ্ট সেপারেশন ডি থাকবে। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এরপর আমরা দেখব তাহলে এর ইউনিট কি কি হবে, এর ইউনিটগুলো আমরা এবার দেখব। যদি আমি এসআই ইউনিট বলি, এর এসআই ইউনিট হচ্ছে তোমার ফ্যারাড, যাকে আমরা বলি এফ। এখানে 1 ফ্যারাড মানে হচ্ছে তোমার 1 কুলম পার ভোল্ট। বুঝতে পারছো? মানে দুটো কন্ডাক্টরের মধ্যে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকে এবং এদের মধ্যে যদি 1 কুলম করে চার্জ থাকে, তাহলে এর যে ক্যাপাসিটেন্স তাকে আমরা বলবো 1 ফ্যারাড। তার এই যে ক্যাপাসিটেন্স, এর সিম্বল আমাদেরকে জানতে হবে। তাহলে এর সিম্বল কি বলতো? এর সিম্বল হবে, যদি তোমার প্লেট ক্যাপাসিটর হয়ে যায়, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে এর সিম্বল হচ্ছে দুটো প্যারালাল প্লেট, এরকম প্যারালাল সাইন, হ্যাঁ, এর সঙ্গে দুটো কন্ডাক্টর লাগানো। আর ভ্যারিয়েবল যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা ভ্যারিয়েবল সাইন থাকবে, দিস ইজ ভ্যারিয়েবল। তার মানে দুটো কন্ডাক্টর, ধরে নিলাম এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এর মধ্যে আমি পজিটিভ চার্জ প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি, এর মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ আছে, আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জগুলো আছে। তার মানে কি হবে, এর মাঝের যে মিডিয়ামটা, এই মিডিয়ামটা যদি এয়ার মিডিয়াম হয় সেই ক্ষেত্রে এর ক্যাপাসিটেন্স একরকম হবে, আর এর মাঝের মিডিয়ামটা যদি অন্য কোনো মিডিয়াম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটেন্সটা আরেক রকম হবে। আমরা কি জানি? C = Q by V। তার মানে কি C proportional to Q and C proportional to 1 by V। কিন্তু আবার এখানে দেখো C proportional to 1 by V মানে কি, যদি এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি কম হয় তার মানে সে বেশি পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে, আর যদি পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কম চার্জ ধরে রাখতে পারবে। অর্থাৎ যার ক্যাপাসিটেন্স বেশি তার পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু কম হবে, আর যার ক্যাপাসিটেন্স কম তার পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হবে। এবার এর মধ্যে যদি প্রচুর পরিমাণে চার্জ স্টোর হয়ে যায় সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে কিন্তু লিকেজের সম্ভাবনা থাকবে, এক্ষেত্রে কিন্তু চার্জ লিকেজ হতে শুরু করবে। হলো? তার মানে এই যে ডাইইলেকট্রিক যে মিডিয়ামটা আছে, এর মাঝখানে যে মিডিয়ামটা আছে, এই মিডিয়ামের মধ্যে কিন্তু চার্জ লিকেজ হতে শুরু করবে, এর এন্ড পোর্শন দিয়েও কিন্তু চার্জ লিকেজ হবে। এটার কারণ হচ্ছে এর যে পাশের যে মিডিয়ামটা সেটা কিন্তু আয়োনাইজিং হয়ে যাচ্ছে, এর মিডিয়ামটা কি হয়ে যাচ্ছে? আয়োনাইজড হয়ে যাচ্ছে। তাহলে এর পাশের মিডিয়ামটা আয়োনাইজড হয়ে যাওয়ার জন্য কিন্তু চার্জ লিকেজ হতে শুরু করবে, এবং এই লিকেজকে যদি আমাদেরকে প্রিভেন্ট করতে হয় তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? তাহলে এই লিকেজকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এই দুটো প্লেটের মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ইউজ করতে হবে, ডাইইলেকট্রিক মিডিয়াম। তাহলে ডাইইলেকট্রিক যদি আমি ইউজ করি তাহলে কি হবে? এই লিকেজটা ধীরে ধীরে কমতে শুরু করবে, কিন্তু এর একটা নির্দিষ্ট লিমিট আছে, যে লিমিট অবধি কিন্তু এই মিডিয়ামটা কিন্তু এই লিকেজটাকে প্রিভেন্ট করতে পারবে, এই ডিসচার্জটাকে প্রিভেন্ট করতে পারবে। এই লিমিটটাকে বলা হচ্ছে তোমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ক্লিয়ার? তার মানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কাকে বলে? যে দুটো প্লেটের মাঝখানে যে মিডিয়ামটা আছে তা সে কতটা পরিমাণ চার্জ ধরে রাখতে পারছে, অর্থাৎ কতটা পোটেনশিয়াল ডিফারেন্স অবধি সে ধরে রাখতে পারছে। আমি চার্জ দিয়ে যাচ্ছি, পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, এভাবে বাড়তে বাড়তে কত ভোল্টেজে গিয়ে সে ডিসচার্জ হতে শুরু করে বা সে আর চার্জ ধরে রাখতে পারবে না, সেটাকে বলা হচ্ছে তার সেই ডাইইলেকট্রিকের স্ট্রেংথ। এবার এটা কিন্তু এয়ার মিডিয়ামের ক্ষেত্রে কত হয়? এই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কিন্তু এয়ারের ক্ষেত্রে, ইন কেস অফ এয়ার, এই বাতাসের ক্ষেত্রে এটা কত হয়? এটা কিন্তু হয়ে যায় 3 × 10⁶ ভোল্ট পার মিটার। বোঝা যাচ্ছে? যদি বাতাস এই দুটোর মধ্যে যদি এয়ার মিডিয়াম থাকে তাহলে এ কিন্তু 3 × 10⁶ ভোল্ট পর্যন্ত কিন্তু প্রিভেন্ট করতে পারবে, এই দুটোর মধ্যে সেপারেশন ডি যদি 1 সেন্টিমিটার থাকে। বোঝা যাচ্ছে? তাহলে একে আমরা বলছি ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এখানে অবশ্যই এয়ারের বদলে যদি অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম আমরা ইউজ করি তখন কিন্তু এই স্ট্রেংথটা বেড়ে যাবে, সে কিন্তু আরও বেশি পোটেনশিয়াল ডিফারেন্স তখন কিন্তু টলারেট করতে পারবে। তাহলে আমরা এখানে দেখলাম যে ডাইইলেকট্রিক ইউজ করলে কি হতে পারে ক্যাপাসিটরের মধ্যে। এখানে আমরা আরেকটা জিনিস জানতে হবে যে আমরা এখানে রিয়েল লাইফে ফ্যারাড নিয়ে খুব কমই কাজ করি,
প্র্যাকটিক্যাল ল্যাবে কিন্তু আমাদের মাইক্রোফ্যারাড পিকোফ্যারাড নিয়ে কাজ করতে হয়। তার মানে 1 মাইক্রোফ্যারাড মানে কি 10⁻⁻6 ফ্যারাড, অ্যান্ড 1 ন্যানোফ্যারাড কি 10⁻⁹ ফ্যারাড, অ্যান্ড 1 পিকোফ্যারাড কি 10⁻12 ফ্যারাড। এই তিনটে আমাদেরকে কিন্তু জানা উচিত, কারণ আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এই ছোট ছোট ক্যাপাসিটারগুলোকে নিয়ে কিন্তু কাজ করি। বুঝতে পারছো? এরপরে আমরা দেখব প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাত ধারক। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটার কাকে বলা হয়? যদি দুটো ক্যাপাসিটার প্লেট, যদি দুটো কন্ডাক্টিভ প্লেট যদি একে অপরের প্যারালালি থাকে, এই দুটো কন্ডাক্টিভ প্লেট এটা দেখো একে অপরের সঙ্গে কি আছে, প্যারালাল আছে না? এবং এদের মধ্যে যদি সেপারেশন যে ডি এটা যদি খুব স্মল হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে এর লেন্থ যদি আমি এল ধরি, এই ডি যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়ে যায়, অর্থাৎ অথবা ডি স্কোয়ার ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান যদি এ হয়ে যায়, এটা কি, এটা হচ্ছে এর এরিয়া, এর এরিয়াটা হচ্ছে এ। বুঝতে পারছো? তার মানে এর সারফেস এরিয়াটা যদি এই দুটো সেপারেশন থেকে ভেরি ভেরি গ্রেটার দ্যান হয়ে যায়, অথবা এর লেন্থটা যদি এই সেপারেশন থেকে অনেকটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্যারালাল প্লেট ক্যাপাসিটার বলতে পারবো। বোঝা যাচ্ছে? তার মানে প্যারালাল প্লেটের ক্যাপাসিটারে কি হয়, একটা প্লেটে পজিটিভ চার্জ থাকে, একটা প্লেটে পজিটিভ চার্জ দেওয়া হয়, আর একটা প্লেটে কি হয়, নেগেটিভ চার্জ কিন্তু তৈরি হয়, তাই না? আর ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তাহলে কিভাবে হবে, পজিটিভ প্লেট থেকে কিন্তু নেগেটিভ প্লেটের দিকে হয়। আর একটা প্লেটে ধরে নাও উপরের প্লেটটিতে আমরা পজিটিভ কিউ চার্জ দিলাম, নিচের প্লেটটাতে কিন্তু নেগেটিভ কিউ চার্জ তৈরি হবে। এখানে সারফেস চার্জ ডেন্সিটিকে মাইনাস সিগমা বলা হয়েছে, এখানে সারফেস চার্জ ডেন্সিটিকে প্লাস সিগমা বলা হয়েছে। এখানে তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দেখতে পাচ্ছ, তাহলে গস ল থেকে তোমরা জেনে আসছো যে ইনফাইনাইটলি লং প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত হয়। তাহলে এখানে কিন্তু আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু গস ল থেকে ইনফাইনাইট প্লেটের জন্য কিন্তু যে ইলেকট্রিক ফিল্ড ই ছিল সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব, কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে সেপারেশনটা খুব কম আর লেন্থটা অনেক বেশি, এটা কিন্তু তখন কনসিডারেশনে আমরা নিতে পারবো। এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এটা কিন্তু হয়ে যাবে σ/2ε0। এটা কিন্তু তোমরা এর আগে গস ল থেকে পেয়েছো, এটা কিন্তু গস ল থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেছি এর আগে, ঠিক আছে? তো ইনফাইনাইট প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে E=σ/2ε0। এবার যদি এটা আমি এখানে অ্যাপ্লাই করি, এই ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু তিনটে রিজিয়ন আছে দেখো, একটা রিজিয়ন বাইরে নাম্বার 1, আর একটা রিজিয়ন 2 নম্বর প্লেটের নিচে, আর একটা কিন্তু মিডিয়াম রিজিয়ন, মানে এই মিডল পোর্শন, এই পোর্শনটা, এই তিনটে পোর্শনে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডটা এখানে ক্যালকুলেট করব গস ল অ্যাপ্লাই করে। তাহলে দেখা যাক কি হচ্ছে। এখানে আমি ফার্স্টে বলে দিয়েছি যে 1 নম্বর প্লেটে এই 1 নম্বর প্লেটের চার্জ ডেন্সিটি সিগমা, 2 নম্বর প্লেটের চার্জ ডেন্সিটি মাইনাস সিগমা। এখানে সিগমা হচ্ছে তোমার Q/A, এটা হচ্ছে প্লেট 1, আর প্লেট 2 তে সিগমা = -Q/A। তাহলে রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে, এখানে দেখো এই রিজিয়নে কি, এই 1 নম্বর প্লেটের বাইরে, তাহলে 1 নম্বর প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, 2 নম্বর প্লেটের জন্য তৈরি হবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, E=σ/2ε0 মাইনাস σ/2ε0। মানে এই প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, আর এই প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, এই দুটো কিন্তু একে অপরকে কাটাকাটি করে কত হয়ে যাবে, 0। আর রিজিয়ন 2 তে কি হবে, রিজিয়ন 2 তে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, একই রকম ভাবে σ/2ε0 মাইনাস σ/2ε0। এই প্লেটের জন্য এটা হবে, এই প্লেটের জন্য এটা হবে, এই দুটো করলে কিন্তু 0 হয়ে যাবে। আর এর মিড রেঞ্জে কি হবে, মিড পোর্শন, এই দুটো প্লেটের মিডল পোর্শনে কি হবে, এই মিডল পোর্শনে ইলেকট্রিক ফিল্ড ইটা কিন্তু হয়ে যাবে σ/2ε0 প্লাস σ/2ε0। মানে কি, এর জন্য যা ফিল্ড আর এর জন্য যা ফিল্ড, এর দুটো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা পাবো σ/ε0। বুঝতে পারছো? দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ই। আর এর ডাইরেকশন কি হবে, এর ডাইরেকশন কিন্তু পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে হবে, এই আমরা পেলাম। তাহলে এখান থেকে পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এখান থেকে যদি আমরা কি বের করতে চাই, এরপরে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে চাই, পোটেনশিয়াল ডিফারেন্স বা বাংলা যাকে আমরা বলছি ভোল্টেজ ডিফারেন্স, এটা কি হবে, আমরা কি জানি V=E/D। এবার ইলেকট্রিক ফিল্ড আমরা কি পেয়েছি, σ/ε0, তাহলে কি বলবে σ/ε0 × D। তাহলে এটা করলে কি পাবো, এখানে সিগমা মানে আমরা কি জানি, সিগমা মানে হচ্ছে Q/A, তাহলে এটা পুট করবো এখানে, তাহলে এটা হবে কি Q/A d/ε0 হলো। তাহলে এখানে পোটেনশিয়ালটা আমরা এটা পেলাম। এখান থেকে যদি আমি ক্যাপাসিটেন্স C বের করতে চাই, আমরা কি জানি C = Q/V,
তাহলে ভ্যালু পুট করলে কি পাবো, কিউ তো কিউ থাকবে, ভি এর ভ্যালু যদি আমি নিচে পুট করি তাহলে কি হবে, কিউ বাই এ স্মল ডি বাই এপসাইলন নট। এটা যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো, এটা করলে আমরা পাবো এপসাইলন নট এ বাই ডি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা সি এর ভ্যালু এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দিস ইজ কল্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে, এপসাইলন নট এ বাই ডি। এটা কিন্তু হবে তার ক্যাপাসিটেন্স। এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করব। বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর অফ প্লেট এরিয়া 1 মিটার স্কোয়ার অ্যান্ড ডিস্টেন্স বিটুইন প্লেটস ইজ 1 mm। মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে যার প্লেট এরিয়া দেওয়া আছে হচ্ছে 1 মিটার স্কোয়ার, আর এদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া আছে 1 mm। এই ডিস্টেন্সটা হচ্ছে 1 mm। তাহলে ডি ইকুয়ালস টু 1 mm আর এরিয়া এ হচ্ছে তোমার 1 মিটার। তাহলে এখান থেকে যদি আমি এটাকে ক্যালকুলেট করতে চাই, এই ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে আমরা কি জানি, সি ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি পেলাম, এপসাইলন নট এ বাই ডি। তাহলে এপসাইলন নট এ বাই ডি, এখানে এপসাইলন নটের ভ্যালু কত, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 না, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিকেই দেখে আসছি। আর এটা কত, 1 মিটার স্কোয়ার ডিভাইড বাই ডিটা কত, 1 mm, মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -3 মিটার। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে, এটা হবে তোমার 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। হলো? তাহলে দিস ইজ দ্য ক্যাপাসিটেন্স। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন এখানে আসে যে ধরে নাও যে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্সের জন্য কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যদি 1 সেন্টিমিটার ডিস্টেন্স থাকে তাহলে তার এরিয়া কত হতে হবে। মানে আমি বলছি যে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্সের জন্য কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয় তাহলে তার এরিয়া কত হতে হবে। এইটা যদি আমি ক্যালকুলেট করতে দিই তোমাকে, তাহলে সেটা কীভাবে হবে, বলা হলো যে সেপারেশন ডিটাকে বলা হলো তোমার 10 টু দি পাওয়ার -2 মিটার, আর ক্যাপাসিটেন্স সিটাকে বলা হলো 1 ফ্যারাড। তোমাকে এ বের করতে বলা হলো, এ কত হবে, সি ডি বাই এপসাইলন নট। এটা যদি আমরা পুট করি এখানে কত হবে, 1 ফ্যারাড ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ক্লিয়ার? এটা যদি আমরা করি কত পাবো, এটা করলে আমরা পাবো 10 টু দি পাওয়ার 9 মিটার স্কোয়ার। বোঝা যাচ্ছে? তার মানে কি এটা অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড ব্রেথ। বোঝা যাচ্ছে? তার মানে কি এই 1 ফ্যারাড ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটার যদি বানাতে হয় তাদের মধ্যে যদি 1 সেন্টিমিটার যদি আমি সেপারেশন করে দেই, তাহলে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স করতে গেলে সেই ক্যাপাসিটারটাকে কিন্তু 30 কিলোমিটার লেন্থের হতে হবে। মানে তার এরিয়া 30 কিলোমিটার লেন্থ বাই ব্রেথে কিন্তু হতে হবে। বুঝতে পারছো? তার মানে 1 ফ্যারাড যে আমরা বলছি যে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স, এটা কিন্তু একটা বিশাল বড় ভ্যালু। এটার জন্য কিন্তু বিশাল বড় ক্যাপাসিটারের প্রয়োজন হবে, যার জন্য কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই মাইক্রোফ্যারাড পিকোফ্যারাডগুলো কিন্তু ইউজ করি। বোঝা যাচ্ছে? তাহলে এই প্রবলেমটা আমরা এখান থেকে করলাম, এখান থেকে আমরা এটা কিন্তু দেখতে পেলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা দেখলাম যে ক্যাপাসিটার কাকে বলে। এখান থেকে আমরা দেখলাম যে ক্যাপাসিটার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখানে ক্যাপাসিটারের কনফিগারেশনটা আমরা দেখলাম। এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালটা বের করলাম। এখান থেকে আমরা দেখলাম যে কোনো একটা ক্যাপাসিটারের ইন্টারমিডিয়েট মিডিয়ামে যদি অন্য কোনো ডাইইলেকট্রিক এন্টার করানো হয় সেক্ষেত্রে এর মধ্যে লিকেজ সেটা কমে যাবে, এবং এর ক্ষেত্রে যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কাকে বলে এটা আমরা দেখলাম এখান থেকে, যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কাকে বলে। এরপর আমরা দেখলাম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করলাম, রিজিয়ন 1 রিজিয়ন 2 তে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করলাম। তারপর এর মিড রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড আমরা এখান থেকে পেয়েছি। এরপর আমরা একটা নিউমেরিক্যাল এখান থেকে করলাম, এখান থেকে আমরা তার ক্যাপাসিটেন্স সি এর ভ্যালু বের করলাম। তারপর আমরা দেখলাম যে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্সের কোনো একটা ক্যাপাসিটারের প্লেট এরিয়া কত হলে সেটা 1 ফ্যারাড চার্জ ধরে রাখতে পারবে। অবশ্যই সেটার মিডিয়ামটা এয়ার মিডিয়াম হতে হবে, কারণ আমরা এখানে এপসাইলন নট ভ্যালু 8.85 এটা বসিয়েছি, দিস ফর এয়ার মিডিয়াম। বোঝা যাচ্ছে? তাহলে এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো। আর তোমার যদি ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।